আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, আপনারা বিডি হালচালকে মাত্র কয়েক মাসে এত এত ভালোবাসা দিয়েছেন, যেটা ছিল আমার কল্পনা অতীত। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও আমি শুরু করব তাকে নিয়ে, এই পদ্মাপাড়ের তেশাদের পরিবারে যে যেখানে আছি ইউটিউবার হিসাবে, তাদের মধ্যে যে পার্সনকে, যে ব্যক্তি দুজনকে আমার ভালো লাগে, তারা হলো শারমিনের শ্বশুর এবং শাশুড়ি। হ্যাঁ, শারমিনের শাশুড়ি অসুস্থ, তাই তার সুস্থতা কামনা করছি। সেই সাথে রাজ এবং শারমিনকে ধন্যবাদ জানাবো তার মার এবং শাশুড়ির পাশে থাকার জন্য এবং সেবাদানের জন্য। আমরা যদি খারাপটা আলোচনা করতে পারি, তাহলে ভালোটা কেন আলোচনা করব না? ভালোটা আলোচনা করে তাদেরকে যদি উৎসাহ প্রদান করা যায়, তাহলে তারা আরও বেশি বেশি ভালো কাজ করার অনুপ্রেরণা ও উৎসাহিত হবে। যাই হোক বন্ধুরা, শুরু হয়ে গিয়েছে পদ্মা পাড়ের নিয়ম। হ্যাঁ, নিয়ম নামক খেলা, রং ঢং, কুসংস্কার, আর কি উদ্ভট নাম, কামান। কামান নামটা দেখে না আমি থমকে গিয়েছিলাম যে ওমা, বিশ্বের যেখানে যুদ্ধ, কামান কামান একটা ভাব, চারিপাশে কামান কামান, সে গোলা বারুদ কোত্থেকে আসলো? কে, কেন? হঠাৎ করে কি প্রশিক্ষণ চলছে? পদ্মাপাড়ের কোনো প্রশিক্ষণ কি যুদ্ধের জন্য শুরু হয়ে গিয়েছে? অর্থাৎ এই যে বাপ্পির বাসায় কি তাহলে যুদ্ধের জন্য কামান ফিট করা হচ্ছে? সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম, ব্যাপারটা থমকে গিয়েছিলাম কামান কামান প্রতিটা মানে ক্যাপশনে দেখে। অবশেষে বুঝতে পারলাম যে কামান হলো মাথা কামানো, অর্থাৎ মাথা কামানো, চুল ফেলে দেওয়া, এই ধরনের একটা কিছু। আবার একটা কি নাম দিল, আঠারি না কি আঠরি না, এরকম একটা কি নামও যেন আছে পদ্মাপাড়ের, সেটা। তো এই যে এই কুসংস্কার, এই অনুষ্ঠান নামক যে জিনিসগুলো ওখানে চলছে, দেখেছেন ওখানে কি সাতু মাখিয়ে মোটামুটি সেই কামানের গোলা বানানো হচ্ছে, চিপটা করে মুঠি বানানো হচ্ছে। সবচেয়ে অবাক বিষয় কি জানেন? এই সাতু তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ। যাই হোক, ওটা ভাঙিয়ে নিয়ে এসছে, ভাঙিয়ে এনে শাশুড়ি এনেছে, তানজিলার শাশুড়ি ভাঙিয়ে এনেছে ছাতু। সেই ছাতু গুড় দিয়ে মাখিয়ে সবার হাতে হাতে মুঠো মুঠো করে দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। সেখানে বাপ্পি কিন্তু ছাতুটা খুব বেশি দিচ্ছে না, বারবার বলছে এই অত দিও না, এটা কিন্তু মাখালে অনেকখানি হয়, নষ্ট হয়ে যাবে। বাট কিন্তু লাস্টে কেউ পেয়েছে, কেউ পায়নি। আরে টান ছেলেটা তো খাওয়ার জন্য মানে কি একটা আতুলো পাতুলো চারিপাশে ঘোরাঘুরি করছে, মানে ধরে ধরে খাচ্ছে। আর এপাশে তানের বাবা বলছে বেশি দিও না। তার মানে সে যে নাজমা খালার উত্তরস্বরী ছেলে, সে বুঝিয়ে দিয়েছে কিপটার হাড্ডি, পরবর্তীতে বসে বসে ওই ছাতুগুলা খেতে পারবে, কারণ ওটা তো মজাদার একটা খাবার। আপনারা খেয়েছেন কি না, বাট ওটা কিন্তু আসলেই মজা। ছাতু জিনিস বিভিন্ন শপিং মলে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে কিনে খেতে পারেন, স্বাস্থ্যের জন্য ওটা খুব ভালো। তো নাজমা খালার ছেলে কিন্তু জানে যে এই জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো, খেতে খুব মজাদার, গুড় দিয়ে মাখালে, এবং ওর মধ্যে যদি একটু নারকেল কোলা দেন না, আরও টেস্টি হয়। তো সে কিন্তু জানে ব্যাপারটা, এই জন্য সে কী করছে, সে দিতে নিষেধ করছে বেশি। পরবর্তীতে সে মাখিয়ে খাবে। আর কেউ যদি গুড় অ্যাভয়েড করে অন্যভাবে ওটা খেতে পারে, তাহলেও কিন্তু বেশ পুষ্টিকর। ওর মধ্যে একটু বাদাম যদি মিক্সড করে আপনি খেতে পারেন, অনেকটা ওস্টের মতো হয়। যদি চিনি আর গুড়টা অ্যাভয়েড করেন, তাহলে ওস্টের জায়গায় আপনি এই ছাতুটা খেতে পারেন। মানে ওস্টের বিকল্প হলো এই ছাতু, শুধু গুড় আর মিষ্টিটা অ্যাভয়েড করবেন। তো বন্ধুরা, যাই হোক, যারা ছাতু কি জিনিস জানেন না, তাদেরকে একটু সামথিং কথা বলে ফেললাম। যাই হোক বন্ধুরা, এদিকে হলো হেতিয়ে মসছে, অর্থাৎ এই যে তিশাদের বাড়ি থেকে বের করে দিল তিশার বড় ভাইকে এবং সাবিনাকে। এই জিনিসটা কিন্তু ওরা মনে মনে দুই ভাই বোন কেউ মেনে নিতে পারছে না, যার জন্য কিন্তু এই যে তার বড় ভাই এসে ভয়েস দিচ্ছে, তার বড় ভাই এসে কথা বলছে যে আমরা আসলে এমনি চলে এসেছি, বাপ্পির আসলে কোনো দোষ না, ওটা আমি এমনিতেই জুস খাইনি। কেউ শুনতে চেয়েছে জুস খাইনি, ওটা নর্মাল ব্যাপার। শালা দুলাভাইয়ের মধ্যে একটু খুনসুটি একটু কিছু হতেই পারে, ওটা নিয়ে তো কেউ কিছু বলেনি। সেটা তো হাইলাইট করেছে বাপ্পি ক্যাপশনে লিখেছে আমার হাতে কেন অবশেষে কিছু না খেয়ে সম্বন্ধে চলে গেল, এই জন্য মানুষের কৌতূহল জেগেছে। আর বাপ্পি অফিসার হোক, বাপ্পি সাহেব হোক, বাপ্পি কোটি টাকার মালিক হোক, বাপ্পি যে আগে কোটি টাকার মালিক ছিল না, বাপ্পি যে আসলে একটা নর্মাল লোক, মানে নর্মাল তো এখনো, বাট আগে যে একেবারে নিম্ন শ্রেণীর লোক ছিল,
তখন তার বোনের সঙ্গে বিয়ে হয়েছে। বাপ্পি যখন জীবন বিমাতে হেঁটে হেঁটে ক্লায়েন্ট জোগাড় করতো, তার বোনদের ব্যবহার করতো, কখনো বউকে কখনো শালিকে ব্যবহার করে, এই যে তারপর যেভাবেই হোক ভাগ্যে ইউটিউব চলে এসছে, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে আজকে সে লাখ লাখ কোটি কোটি টাকার কাছাকাছি গিয়েছে, হয়তোবা বাড়ি ঘর আর মার সম্পত্তি বাবার সম্পত্তি হাতে পাওয়ার পর এখন সে কোটিপতি। সেটাই বোঝাতে চেয়েছে শাহিন যে এই বাপ্পি যত টাকার মালিকই হোক না কেন, আমার কাছে বাপ্পি বাপ্পি থেকে যাবে। বাপ্পি কোটিপতি হলেও বাপ্পি, বাপ্পি সাহেব হলেও বাপ্পি। এই কথাই শাহিন মূলত বলতে চেয়েছে। আর তারপরে কতদিনে সে বলতে চেয়েছে যে আমিও জীবনে টাকা ইনকাম করেছি কিন্তু ধরে রাখতে পারিনি, যার জন্য আমি আজ সমাজে অবহেলিত। সবাই আমাকে এই যে বাড়ি পাহারাদার হিসাবে রেখে চলে গিয়েছে, তারা ওখানে আনন্দ ফুর্তি করছে। আমরা দুদিন লেট করে আসলে কি এমন হতো, আনন্দ ফুর্তির জায়গায় আমরাও থাকতে পারতাম। কিন্তু সে ভুলে গিয়েছে টাকা ছাড়া সব কিছু মূল্যহীন। তুমি যে ওই যে চেনের ব্যাপারটা, গলায় যে চেন দিয়েছো, আমি বারবার বলছি ওটা একটা নকল ভুয়া চেন ছিল, ওটা তাদের কেনা নয় বন্ধুরা। বারবার কিন্তু সেটা প্রমাণিত হচ্ছে। একটা চেন নিয়ে গিয়েছে, সেই চেনের একটা ওজন তো আছে, দাম তো আছে, কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে তাদেরকে কেন এই অনুষ্ঠানের সময় পারতো তো তাদেরকে দুদিন একদিন রেখে অনুষ্ঠানের শরিক হতে। আমরা যারা ভাই বোন আছি তারা কি পারবো যে দুদিন পর আমার বাসায় এত বড় একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আমার ভাই বোনকে বের করে দিয়ে আর এক গ্রুপকে আনবো? কখনোই পারতাম না। ওখানে যদি পারতাম, বরং আরও কিছু ভাই বোন, অর্থাৎ মিম ছিল, মিম যদি অসুস্থ এই মুহূর্তে আনা সম্ভব হতো না, কিন্তু তারপরেও আরিফ টারিফ আরও যারা ছিল সবাইকে আমরা ইনভাইট করতাম, সবাইকে রেখে দিতাম। থাকার কি জায়গা নেই? উপর নিচ মিলে থাকার অবশ্যই অনেক জায়গা আছে। কারণ আমরা দেখেছি যে এই তানজিলার বিয়ের সময় অনেক লোক এসেছিল, তখন যদি থাকার জায়গা থাকে তো, তখন যদি থাকার জায়গা হয়েছিল তাহলে এখন কেন হবে না? বরং এই ভোলাকে না এনে ওর বড় মামাকে রাখা উচিত ছিল। কারণ বড় মামা গতবারও হাতের বালা দিয়েছে, এবার একটা চেন দিয়েছে। শুধু দেওয়া থোয়ার ব্যাপারটা চিন্তা করলে সেদিক থেকে ওর বড় মামা এগিয়ে। আরেকটা ব্যাপার হলো, গতবার বিয়ের সময় বড় মামা কিন্তু ছিল বিদেশ, তখন কিন্তু সে বিয়ের অনুষ্ঠানে ছিল না, তাই তাকে রাখা একান্ত দরকার ছিল এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে বড় মামা না থাকতে পেরে বিরাট একটা শক পেয়েছে, সে মনে মনে দুঃখ পেয়েছে। মানুষকে না অভিশাপ দিতে হয় না, দুঃখ পাওয়াটাই একটা অভিশাপের মতো হয়ে যায়, দীর্ঘ নিঃশ্বাসটাই একটা অভিশাপ। বারবার সে অনুষ্ঠানে এসে এই কথা বলতে চেয়েছে। হাজার হলেও সে হোক অকর্মা, হোক চরিত্রহীন, হোক সে সেটার সাপোর্ট তার বউ করছে, তার ফ্যামিলি বলতে তার বউই করছে। সেই বউকে নিয়ে সে বড় মুখ করে তার বোনের বাসায় এসেছিল। যদি ধরি কন্টেন্ট তৈরি করার জন্য ওই চেনটা দিয়েছে, তারপরেও তো দিয়েছে, খালি হাতে আসলেও তো তিশার উচিত হয়নি এবং বাপ্পিরও উচিত হয়নি ওই সম্বন্ধীকে, সাবিনাকে ওই মুহূর্তে চলে যেতে দেওয়া। তাই তো সাবিনা এসে একটা রং ঢং দেখিয়েছে যে আমার স্বামীর জন্য মনটা পুড়ে যাচ্ছিল, মনটা আনচান করছিল, স্বামীর জন্য চলে এসছে, বাড়ির জন্য মনটা কেমন করছে। এগুলো ছিল সাবিনার একটা অভিমান, সেটা ফুটে উঠেছে সাবিনার গতদিনের ক্যাপশনে। সাবিনা লিখেছে, দুই বোন ভাগ করে নিয়েছি পরিবারের লোকজনকে। অর্থাৎ তানজিলার অনুষ্ঠানে যখন তারা মজা করছিল, সাবিনা তখন প্রতিশোধ নেওয়ার জন্য এখানে যারা আছে তাদেরকে দাওয়াত করে সেও একটা ছোটোখাটোর আয়োজন করেছে, পিঠা উৎসব করেছে, ছিটা রুটির পিঠা। যদিও সে একা একা অনেক কাজ করার জন্য তার মন মেজাজ একটু খারাপই ছিল, আর খারাপ থাকারই কথা। বোনের এই আঘাতগুলা সে চেয়েছিল সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবে, একটু জ্বলিয়ে দিবে, একটু দেখিয়ে দিবে এই যে তিশাকে। বাট তারা তো দেরি করে এসছে, তাই মজাটা করতে পারেনি, সেইভাবে অনুষ্ঠানটা উপভোগ দেখাতে পারেনি, বিধায় হয়তো বা সাবিনার মনে একটু কষ্ট ছিল। আর এই কষ্টের জায়গা থেকে সে যখন মেহমানরা দেরি করে এসছে একটু কটমট করেছে বাবুর সাথে। বাবু হাজার বোনের হাজবেন্ড হলেও প্রথম সম্পর্কটা চাচাতো ভাই বোনের, অর্থাৎ তারা নাকি একসঙ্গে বড় হয়েছে। বারবার বাবু বলছিল এই পিঠা আমি খাবো না, ভাত খাবো। তখন বলল যে আমি কি গ্রামে বড় হয়েছি? তখন বেশ কটমট করে সাবিনা উত্তর দিল, তোর 14 গোষ্ঠী গ্রামে, তুই গ্রামেই জন্ম তোর হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। সে যাই হোক বন্ধুরা, সবচেয়ে বড় কথা তিশা এবং বাপ্পি, যারা বাপ্পি এবং তিশার ভক্ত, বাপ্পি খুব ভালো দুলা ভাই, তিশা খুব ভালো বোন, তাদের উদ্দেশ্যে বলছি, কি করে পারলো বাড়িতে দুদিন পর এত বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, এত বড় কন্টেন্ট তৈরি করার সুযোগ হতে যাচ্ছে, সেখান থেকে বঞ্চিত করলো নিজেরই বোন এবং ভাইকে। দুদিন আকপিচ করে তাদেরকে বের করে দিল কিসের জন্য? তাই তো ক্যাপশনে বিভিন্নভাবে সবাই লিখছিল, বাধ্য হলাম চলে আসতে, যেটা শাহিনের বউ লিখেছে, যদিও ভিতরে অন্যভাবে তারা অন্য কথা বলেছে, বাট তাদের ক্যাপশনই থাকে সবসময় মনের কথা। প্রিয় ভিউয়ার্স, তিশা এবং বাপ্পি
এরা কিন্তু ইচ্ছাকৃতভাবেই এই যে বড় ভাই এবং সাবিনাকে জোর করে আকিকার সময় নিয়ে এসছে। কেন জানেন? যাতে তারা বলতে না পারে এই যে কামান অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, তাদেরকে আসতে বলা হয়নি, এসব থেকে যাতে তারা রক্ষা পেতে পারে ভিউয়ার্সদের কাছ থেকে এবং তার ওই দুই ভাই বোনের কাছ থেকে। এটা রক্ষা পাওয়ার জন্যই কিন্তু তারা ইচ্ছা করে বলেছে যে তানজিল আর আকিকার ছেলের আকিকার অনুষ্ঠানে তোরা থাকবি আর কামানের অনুষ্ঠানে ওরা থাকবে। আকিকা অনুষ্ঠান নামে তো হলো গজামিল, রান্না কি করলো, কি খেলো, কারা খেলো, কোনো অনুষ্ঠানই হলো না। যাই হোক, ছুতা দিয়েছিল বাচ্চার অসুস্থতা, ছুতা নাই সত্যিও বাচ্চা অসুস্থ তখন ছিল, অনুষ্ঠান হতে পারেনি। কিন্তু তাই বলে কি অনুষ্ঠানের যেহেতু ওরা ওটা উপভোগ করতে পারেনি, তাহলে কামানের সময় কেন তাদেরকে বললো না যে তোরা ওই অনুষ্ঠানে যেহেতু উপভোগ করতে পারিসনি, কন্টেন্ট তৈরি করতে পারিসনি, তাহলে তোরা থেকে এই অনুষ্ঠানটা করে যা। কিন্তু সেটা তারা করলো না। কারণ কিন্তু অনেকগুলা। চলুন জানা যাক কারণগুলা। মূল কারণ খুকি এবং শাহিনের বউ শারমিন পাতাকাঠি, সে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে, দুজনের মুখ দেখতে পারে না। বাট দেখলাম এবার শাহিনের বউ খুকির কথা বেশ সুন্দর করে বলল, বারবার বলল যে ছোট ভাইয়ের বউ গিয়েছে। বেশ মনে হলো যে মাখো মাখো একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে শাহিনের বউ। কারণ খুকি কিন্তু এই যে যখন শারমিন গ্রামের বাড়ি নয় সরি তিশার কাছে গিয়েছিল, তখন কিন্তু আকার ইঙ্গিতে অনেক কথা তিশা বলেছে শারমিন সম্বন্ধে, মিমের উছিলা দিয়ে অনেক কথাই শারমিনকে সে শুনিয়েছে, সে দায়িত্ববান, সে এটা ওটা অনেক কথায়। তো যাই হোক, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হলো, যেটা সবচাইতে ধামাক্কা কারণ, খুকি কেন জনপ্রিয় তিশা এবং বাপ্পির কাছে এই অনুষ্ঠানে, অন্তত এই অনুষ্ঠানে খুকিকে ধার করা হয়েছে, খুকিকে কাজ করার জন্য হায়ার করে নিয়ে এসছে। হ্যাঁ, তিশা কাজে একেবারে লোয়েস্ট একটা মেয়ে, না পারে কোনো, না আছে তার মধ্যে শিক্ষা, না আছে তার মধ্যে ব্যবহার ভালো, না আছে কোনো গুণই নাই, শুধু আছে সাদা চামড়া, কাজ তো করতেই পারে না। কোনো একটা রান্না করতে হলে পেঁয়াজ পর্যন্ত পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে দেয়। আসলে আমি বুঝি না, এই মহিলা তো নিম্ন শ্রেণীর একটা ঘরে বড় হয়েছে, কাজ করেই তার জন্ম, বড় হওয়া, এটা তো বলার অপেক্ষাই রাখে না। কারণ তার বাড়ির অবস্থা আমরা দেখেছি, আরও 5-6 বছর আগ থেকেই দেখে আসছি, নুন আনতে পান্তা ফোড়ায়। সেই ফ্যামিলির মেয়ে কি করে এত অকর্মা হতে পারে? সেই ফ্যামিলির মেয়ে কি করে কাজে এত অগোছালো হতে পারে? আর এসব কাজ করার জন্যই খুকিকে নিয়ে আসছে টেকনিক করে তিশা এবং বাপ্পি এই সময়। হ্যাঁ, তারা জানে শাহিনের বউ কাজ করতে পারবে না কিংবা করবে না, যেটা খুকি করতে পারবে। খুকি আসার পর রান্না বান্না থেকে শুরু করে ভর্তা বানানো, বাটা ঘষা, মেহমানদারি করা, একাই সব হাতে সামলাচ্ছে, যেগুলা করার কথা ছিল তিশার। বাট বাপ্পি সারাক্ষণ হাওয়া দিচ্ছে খুকিকে, আয় খুকি, আয় খুকি, খুকি একাই 100, খুকি বেশি কথা বলো না, যে দেখো মাংস কি অবস্থা, সব দিক খেয়াল দেখো খুকি, এই খুকি, খুকি কোথায় গেলে, বিয়ানকে একটু খাবার দাও খুকি, খুকির বাচ্চারা দেখেছেন কি সুন্দর খেতে পারে। এরকম হাওয়া হুয়া দিয়ে খুকিকে মোটামুটি পাম পট্টি দিয়ে তার ছেলে মেয়েকে ভরপুর খাওয়া দাওয়া দিয়ে খুকিকে মূলত কাজ করতে, কাজের বেটি হিসাবে দিয়ে আসছে। আপনারা সবাই ভাবছেন যে বোধহয় ভোলাকে আদর করে, ভোলাকে ভালোবেসে খুকিকে গাড়িতে করে নিয়ে আসছে। না, খুকিকে গাড়িতে করে আনতো না। এখানে শাশুড়ি বলেছে যে মেয়ের গাড়ি যখন কিনেছে গাড়িতে করে আসবো, না হলে আসবো না। অর্থাৎ এখানে মনেই হচ্ছে যে তিশা দাওয়াত করে নিয়ে আসছে, জোর করে তাদেরকে নিয়ে আসছে, তারা আসবে না বিধায় তিশা কি করেছে, গাড়ি পাঠিয়ে দিয়েছে তাদেরকে আনার জন্য। কতটা কাজের বিটি হায়ার করার জন্য, কাজের মহিলা বুয়া হায়ার করার জন্য গাড়ি পাঠিয়েছিল খুকি, সেই কাজের বুয়া। এই কামানের কাজের বুয়ার নাম হলো খুকি। আপনারা যতটা ভালোবেসে মনে হচ্ছে খুকিকে এনেছে, ততটা কিন্তু কাজের জন্যই খুকিকে এনেছে। ভালোবেসে যদি আনে সেটা বাবা মা, আর এত লোকের আয়োজন একমাত্র খুকি ছাড়া কিছুতেই ওটা শাহিন পারবে না। আর সাবিনার অনেকটা বোকাশোকা আছে, সাবিনার ভিডিওতে অনেক কিছু তোলা হয়ে যায়। যেমন ধরুন যে ওই যে পাখিকে যে গালিগালাজ করেছিল, সেই গালিগালাজটা কিন্তু আমরা সাবিনার ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি যে পাখি নামক ওই কাজের মেয়েটিকে, অবশ্যই সে কাজের মেয়ে, সে ঘর মুছছে, তার মা কাজ করছে, খুকি
সাবিনা থাকাকালীন এটা করো ওটা করো, সাবিনা বলতো, সাবিনার মেয়েকে সারাক্ষণ ডাকতো, সব কিছু মিলিয়ে কাজের মেয়ে অবশ্যই বলবো পাখি। পাখিদের অবস্থা আমি জানি না কতটা ভালো, যতটা একদিন দেখেছিলাম অতটাই না খারাপ নয় যে ওই মেয়েকে কাজে দিতে হবে। একটা মেয়ে পালা কি তার মার জন্য খুব মানে খুবই দরকার ওই বাসায় কাজ করতে দেওয়া, সবার ছোটো জিনিস খেতে দেয়, ক্যামেরার সামনে দেখানোর জন্য চেয়ারে বসতে দেয়, সবার শেষে খেতে দেয়, সবার ক্যামেরা ধরার জন্য রাখে, সবার মানে খাবার জিনিস ওর মুখে তুলে দেয়, সব কিছু মিলে পাখি হলো ওই বাসায় অবহেলিত একটি মেয়ে। আর কাজ করার জন্যই পাখিকে ওই ঘরে প্রাধান্য দেওয়া হয়। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু বলেছিলাম যে ইতির সঙ্গে অর্থাৎ ওই যে ছায়া না কি যেন একটা ছেলে ঘুরতো না, খুব কালো চোখটারা, সেই ছেলেটাকে সারাক্ষণ এই যে বাপ্পি বলতো যে আমার সেক্রেটারি আমার ছাড়া থাকতে পারে না, এরা এরা হলো আমার সাগরেদ, আমি যা করবো আমার পিছন পিছন ঘুরবে। সেই সাগরেদ ছেলেটা হঠাৎ করে কিন্তু এদের বাসায় আসা বন্ধ করে দিয়েছে, তার মা আসা বন্ধ করে দিয়েছে, যদিও তার মা অসুস্থ অসুস্থ ভান করছে, কিন্তু ছায়া আসে কেন? ওই যে কন্টেন্ট তৈরি করতে হবে, তাদের নাম নিলেই ভিউ আসে, তা না হলে তো তাদের চ্যানেলগুলোতে 200 ভিউও আসে না। এই ভিউয়ের জন্য এই ছায়ারানী এবং ইতি একটু সম্পর্ক রেখেছে, বাট তাদের কিন্তু আর সম্পর্ক ভালো নেই, সেটার প্রমাণ আমি একটা কমেন্টসে দেখাবো। সেখানে লিখেছে, দেখতেই পাচ্ছেন ব্লগার ইতি লিখেছে যে হ্যাঁ ঘাট ধাক্কা দিয়ে বের হয়নি, বের করে দেয়নি, আমরাই ওখান থেকে চলে এসেছি, চাকরি ছেড়ে দিয়েছে, অন্য জায়গায় চাকরি করে, এই নিয়ে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কথা বলতে চাই না। আরেকটা কমেন্টসে লিখেছে হয়তোবা তার পরিচিত কেউ, কিংবা ওই যে সাইফুল, সে নিজেই লিখেছে যে ঢাকায় যে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, এই অ্যাক্সিডেন্টে আসলে খুব একটা তেমন ক্ষতি হয়নি, কিন্তু বাপ্পি তো নতুন গাড়ি কিনেছে, নতুন গাড়ি কেনাতে তার লেগেছে ব্যাপারটা, তাই সে বকাঝকা করেছে, আর এই বকাঝকা করার কারণেই সে চাকরি ছেড়ে দিয়েছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, অল্পের উপর দিয়ে সব কিছু চলে গিয়েছে, তো এ নিয়ে আর কোনো কথা না বলাই ভালো, কাউকে মনে কষ্ট দিয়ে কথা না বলাই ভালো। তো এভাবেই কথা বলেছে এবং লেখা আছে, আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আমি যখন যেটা বলি তখন কিন্তু সেটা সেই কথাটা সত্য হতে হবে এমন নয়, 100% হবে এমন নয়, 80%ই সত্যতা থাকে, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সত্যতা তুলে ধরার। এই ড্রাইভারের কথাটা অন্য কে কি বলেছে, কিভাবে কে নিয়েছে সেটা জানি না, কিন্তু আমি কিন্তু আরও কয়েকটা ভিডিওতে এই ইতির হাজবেন্ড সাইফুলকে নিয়ে কথা বলে আসছিলাম, তাদের মধ্যে গণ্ডগোল হয়েছে, তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে বলে আসছিলাম, সেটা প্রমাণ তো আজ পেলেন। প্রিয় ভিউয়ার্স, আমি যে কথাগুলো বলি আমি চেষ্টা করি সে কথার প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করার। তো সবচেয়ে বড় কথা, আমি চাই আমার ভিউয়ার্সরা একটু হলেও সচেতন হোক, একটু হলেও এদের জীবনধারা যে সঠিক নয়, এদের জীবনধারা যে নাটকের একটা অংশ ভিডিও করে সেগুলা দিয়ে টাকা ইনকামের একটা পন্থা, এটা শুধু আপনাদের জানানো এবং আপনাদের সচেতন করাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এরা যে আমাদের সামনে নাটক করে ডেলি ব্লগের নামে যেসব নষ্টামি করছে, ধর্মবিরোধী কার্যকলাপ করছে, অপসংস্কৃতি তুলে আনছে, কুসংস্কারগুলা, এরা খুব ভালো করে আমাদেরকে আরও বেশি রপ্ত করার জন্য উৎসাহিত করছে। এরা যে আলোর কোনো পথে আসছে না, এরা যে ডিজিটালের নামে সে আদম যুগের মধ্যে আছে, হ্যাঁ তারা ডিজিটালের সব কিছু উপভোগ করছে, এই যে ইউটিউব অনলাইনের সব জগৎ থেকে ডলার ইনকাম করছে, কিন্তু ওই যে পূর্বের অন্ধকার যুগের কুসংস্কার, এসব কামান কিংবা এসব যেসব জিনিসগুলা তারা দেখিয়ে থাকে ঘর তৈরি করার সময়, এটা ওটা পোতাক, তারপর বিভিন্ন রকম কুসংস্কার এরা তুলে কিংবা আঁকড়ে ধরে এখনও আছে, সে জায়গা থেকে আপনারা বেরিয়ে আসুন, সেই অপসংস্কৃতি থেকে আপনারা বেরিয়ে আসুন। কিন্তু এদের দিয়ে আমরা বরং সেই অপসংস্কৃতিগুলা আঁকড়ে ধরে থাকতে চাচ্ছি, সেই কুসংস্কারগুলা আঁকড়ে ধরে আমরা আমাদের নিজস্বতা হারিয়ে ফেলছি। একটা অন্ধকার যুগে আলোকিত যুগে কামান কি জিনিস, যেখানে ডক্টরদের মতে একটা বাচ্চার চুল ফেলানো উচিত কম করে হলেও 3 থেকে 6 মাস পর, বাট তারা কি করছে, 6-7 দিনের মধ্যেই বাচ্চার চুল ফেলে দিয়ে অনুষ্ঠান করছে বাচ্চাকে। আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করেছেন? হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু করোনার বেশি উৎপাত, বাট এরা যে জার্নি করে আসলো, অর্থাৎ পদ্মাপাড়ের ওই গ্রুপটা, তিশার বাবা মা খুকি ভোলা সহ তার ওই যে পুচকো পাচকা যারা এসছিল, প্রত্যেকে কিন্তু বাড়ি থেকে যে ড্রেস
সেই জার্নি পথে সেই ড্রেসগুলা পরেই কিন্তু তারা এই যে তানজিলার বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছিল। হ্যাঁ, তিশার মা, তিশার বাবা, ওই যে খুকি, সবাই কিন্তু যে যেমন পোশাকে আসছিল তারা কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় নেমেছে, রেস্ট নিয়েছে এবং শুনতে পেয়েছি যে যাওয়ার সময় নাকি বেশ একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও ঘটেছিল, রাস্তা ভুলে গিয়েছিল ড্রাইভার। সব মিলে তাদের মধ্যে কিন্তু বিরাট একটা জার্নির পথ ছিল। তারপর গাড়িটা তো ভাড়া দেওয়া হয়, ভাড়ার গাড়ি, বিভিন্ন রকম জীবাণু তো থাকতেই পারে, কিন্তু তারা সেসব গ্রাহ্য করলো না। এসেই সেই ছোট্ট বাচ্চাটা, নবজাতক বাচ্চাকে কোলে নিয়ে সবাই যে যার মতো করে আদর করছে, কোনো গ্রুপ খেপে নাই। কোথায় করোনা, কোথায় জীবাণু, কোথায় কি? সত্যি এগুলা ভাবতে গেলে অবাক লাগে। এরা আসলে কতটা মূর্খ, কতটা অজ্ঞানী, কতটা জ্ঞানহীন। এদের এদের ইউটিউবের এসব ডেলি ব্লগ দেখলে না বোঝা যায় এরা আসলে নিজেদের যতটা আধুনিকভাবে, যতটা জ্ঞানীভাবে, এরা আসলে ততটাই মূর্খ, ততটাই এরা পিছিয়ে আছে। এদের মানসিকতা সেই আদিম যুগে পড়ে আছে। বাট এরা হলো কীরকম জানেন? বৈজ্ঞানিকের সব কিছুই এরা গ্রহণ করবে, উপভোগ করবে, সুবিধা ভোগ করবে, বাট বৈজ্ঞানিকের কোনো কিছু মানতে রাজি নয়। এই ধরনের লোক এরা, যে প্লেটে খাবে সেই প্লেট এরা ফোঁটা করবে। এরা আধুনিকতার সব সুযোগ নিচ্ছে, এরা আধুনিকতা সব উপভোগ করছে, কিন্তু কিন্তু তারা সেই কুসংস্কারগুলা ধরে রেখেছে। আলোর পথে ওরা এখনো বের হয়ে আসতে পারেনি। ওদের কথার ধরন, ওদের ইংলিশ বলার ধরন, সব কিছুর মধ্যেই কিন্তু নিরক্ষতার ছাপ রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি এখন প্রত্যেক স্কুলে অর্ধবার্ষিকী চলছে, তাদেরও অর্ধবার্ষিকী চলছে, কিন্তু লেখাপড়ার গুরুত্ব না দিয়ে তারা গুরুত্ব দিচ্ছে তাদের ইউটিউবের কন্টেন্ট তৈরি করার জন্য। কামান, ছেলের কামান, তানজিলার ছেলের কামানের অনুষ্ঠান করে টাকা ইনকামের ধান্দাতে এরা ব্যস্ত রয়েছে। কি করে দুটো টাকা ঘরে আনবে। ছেলে মেয়ের লেখাপড়ার কি দরকার? কিসের অর্ধবার্ষিকী, কিসের তানের লেখাপড়ার দরকারটাই বাকি। যতটুকু পারে মোটামুটি ইউটিউবার হওয়ার জন্য যথেষ্ট। কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে ভিডিও ছাড়তে হয়, কিভাবে কি করতে হয়, এতটুকু জানাই একটা ইউটিউবারের জন্য যথেষ্ট, যেটা তান অলরেডি জেনেছে। আর তানকে প্রতিষ্ঠিত করার জন্যই ইদানিং সবাই মিলে তানকে বিভিন্নভাবে হাইলাইট করছে, ক্যামেরার সামনে আনছে। তানকে নিয়ে তারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে। কথায় কথায় তান একটা ভাব চলে এসছে, আর তানও এই সুযোগ নিচ্ছে। সব ভিডিওতেই তান এসে এমন ভাব করে মনে হয় যেন সে কি একটা বড় ছেলে হয়ে গিয়েছে, মাস্টার্স পড়ছে, এরকম একটা ভাব করে তান। যাই হোক বন্ধুরা, পরবর্তী তান নিজেকে কিভাবে শো করে ইউটিউবে সেটা দেখার বিষয়। আর তাবিয়ার কথা কি বলবো, তাবিয়া তো এখনই যেসব অঙ্গভঙ্গিমা করে সে তো সবাইকে ছাড়িয়ে যাবে। কি তানজিলা, কি মরিয়ম, আহার, এই যে তাবিয়ার কাছে সবাই তখন হুজুর হুজুর করবে। তাবিয়াকে দেখেছেন সে তার দুলাভাইকে কিভাবে একটা শরবত এনে খাওয়াচ্ছিল। সবাই যখন নতুন জামাই বুইড়া বেটা এক ছেলের বাপ হয়েছে, সে নতুন জামাই বলে সবাই এসে তাকে ঘিরে ধরেছে। ঠিক তখন ভুলে গিয়েছিল শরবতের কথা। নতুন জামাইকে তো শরবত দিতে হয়, তো শরবত দেওয়ার জন্য ছুটে চলে আসছিল কে? তানজিলার ছোট বোন ওই তাবিয়া তখন কি করলো, শালিকার ভূমিকায় শরবত নিয়ে আসলো। কি যেন গুলে টুলে, মানে মোটামুটি শরবত না, কি যেন ফেক একটা শরবত, যেটা দুলাভাইদের সঙ্গে ফাজলামো করে ও দেখে আসছে বিগত দিনে, সেরকম একটা শরবত এই যে আপনার উপরের ছবিতে দেখতে পাচ্ছেন তার দুলাভাইকে তুলে দিচ্ছে। ভাবতে পারেন একটা 6-7 বছরের মেয়ের মাথায় এগুলো আসে কি করে? কারণ ছোটবেলা হতেই ওরা এইসব রং ঢং দেখে আসছে। আর এখনকার ছেলে মেয়েরা তো আরেকটু ফাস্ট, তো এই ধরনের মেয়েরা তো পেট থেকেই এরা নাকি বলে যে গুগল সার্চ করে এসব বাচ্চা হয়েছে। তানজিলার বাচ্চাও গুগল সার্চ করে হয়েছে। তো সেই সব গুগল সার্চ করা বাচ্চারা তো কেমন অ্যাক্টিভ হতে পারে, কিভাবে কি করতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ভবিষ্যতে দেখে নিন এই তাবিয়া কত দূর যেতে পারে। আর তাবিয়ার বাবা এসব দেখে খুব নিজেকে মানে অন্য কোনো কিছু, এই তাবিয়া কি আনছো, কি শরবত, তুমি এটা কি দিলা, যেখানে বাচ্চাদেরকে ধমক দিবে, এই তুমি এগুলা কি নিয়ে এসছো, এরকম একটু ধমক টমক দিবে, সেখানে ধমক টমক না দিয়ে সে আরও উৎসাহ দেয়। আর নিজেকে কি বলবো, নিজে তো লেডিসের চাইতে বেশি, কেউ কোনো খাবার আনলে, কেউ কোনো কিছু গিফট আনলে এই বুইরা বেটা পাগল হয়ে যায়। অর্থাৎ আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, পেটিকোট বাপ্পি। সেই পেটিকোট বাপ্পি মেয়েদের মতো পেটিকোট উঁচু যদি করতে পারতো ভালোই লাগতো, উঁচু
উঁচু করতে করতে সে যায় কোথায় কি গিফট এনেছে, কোথায় কি খাবার এনেছে, কাকে কি পরিবেশন করতে হবে, কি কি রান্না করতে হবে, কি কি রান্না দিতে হবে, সেই সব নিয়েই সে ব্যস্ত থাকে। কিপটার হাড্ডি নাজমার খালার এই ছেলে, নাজমা খালার মতোই একটা কিপটা, কাউকে বেশি দিবে না। মাছ দেওয়ার আগে জিজ্ঞাসা করে, বাবা তুমি এই মাছটা খাবা, তোমাকে এই দিব, এই অল্প অল্প দাও, রান্না নাস্তা না করে, খেতে পারলে আবার নিবে। এত বড় কিপটার কিপটা, আর কাউকে 1 টাকা দিলে সেটা বারবার দেখা। একটা ফকির এসছে, তাকে খাবার দিবে, ফকিরকে তো দেখালো, আর মুখে যে কতবার বললো ফকির দিয়ে শুরু করলাম এটা ওটা। আর তানজিলাকে নিয়ে তার আদিক্ষেতার তো শেষ নাই। তানজিলা মেয়ে মেয়ে, আর তানজিলাও আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়ির উঠোন, আমার বাবার বাড়ির ছাদ, বাবার বাড়ির লিচু, বাবার বাড়ির এটা। আমরা তো বারবার বলি, আমরা জানি এটা তোমার কথিত বাবা, তোমার স্টেপ বাবা, তোমার নিজের বাবা নয়। সেটা বারবার আমার আমার বললেই তো প্রতিষ্ঠিত বাবা হওয়া যায় না, প্রতিষ্ঠিত হওয়া যায় না, জমির ভাগ পাওয়া যায় না। যতক্ষণ যেরকম তাবিয়াকে জমির ভাগ কেউ দিক আর না দিক, তাবিয়া ঠিক পাবে, কারণ সে হলো একেবারে বায়োলজিক্যাল কন্যা, ওই বংশের মেয়ে। বাট তুমি হলো কথিত, তুমি হলো ভাড়া করা, ধার করা, ওই যে মুখে ডাকা মেয়ে। তোমাকে জমির অধিকার দিতে হলে আমার বাবা বলে পাবে না। তোমাকে জমির অধিকার পেতে হলে এখানে অবশ্যই স্বীকৃতি থাকতে হবে তানজিলার কথিত বাবার, অর্থাৎ আমার বাবা নয়, ওই যে বাপ্পি, পেটিকোট বাপ্পি যদি তোমাকে স্বইচ্ছায় কিছু দান করে থাকে তবেই তুমি সম্পত্তি পাবে। যতই তুমি বলো না কেন আমার বাবা, তুমি সম্পত্তির কিন্তু ভাগ পাবে না। একথা মাথায় রেখে আমার বাবাও করতে থেকো। প্রিয় ভিউয়ার্স, আজকে আর এদেরকে নিয়ে তেমন আর কথা বলবো না, অনেক বলে ফেলেছি। এবার যাওয়া যাক, চলুন বরগুনার তেশার কথা। হ্যাঁ, আমি বলেছিলাম আপনাদের তেশা যে নাটক করছে আশিক জিনের কথা, এবং তার হাজব্যান্ডকে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এই সব কিছুই নাটক। তার প্রমাণ উপরে দেখুন। মিস্টার আরিফ তো চেনেন সবাই, তার ঘরে সবসময় ওই গাঁজাখুরের আড্ডার মধ্যে একজনই হলো আরিফ। সেই আরিফের আইডি থেকে দেখুন যে অ্যাড দেওয়া হচ্ছে সেই সব হুজুরদের। অবশ্যই আপনারা ছবিটা দেখে বুঝতে পাচ্ছেন। আর এখান থেকেই প্রমাণ হয় যে এই আশিক জিন এবং ব্ল্যাক ম্যাজিক যে কতটা বাটপারি বর্তমানে শুরু হয়েছে আমাদের দেশে। এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে, মনে হচ্ছে তারা দেশের মধ্যে সুযোগ পেয়েছে এগুলা অ্যাপ্লাই করার জন্য। তাই তো বারবার বলছি, কুসংস্কার আবার আমাদের জেঁকে ধরেছে। এই ইউটিউবের মাধ্যমে আমরা কুসংস্কারগুলা আবার আমাদের মানসিকতার মধ্যে নিয়ে আসছি, যার ফলে আমাদের কিন্তু ভবিষ্যৎটা খুব অন্ধকার। আমরা আলোকিত পথে এগোতে পারবো না যদি আমরা এসব ইউটিউব দেখে, এদেরকে দেখে আমরা বিশ্বাসটা মনের মধ্যে জাগ্রত করি। তাই বলি যে শিক্ষিত হলেই হবে না, আপনাকে সজাগ হতে হবে, আপনার বিবেক জাগ্রত হতে হবে। দেখুন সেই আরিফ কত সুন্দর করে আবার সে এটার একটা পোস্টও করেছে। এরকম বহু পোস্ট আছে, বাট আমি সবগুলো যে দেখা কিংবা তুলে আনা সম্ভব হয়নি। তো আবারও বলছি, এসব ছিল ওদের নাটক, সাজানো নাটক। এবং ইউটিউবে যারা এসব করে সবগুলাই একটা সাজানো নাটকের মতো। কিছুদিন আগে এই যে মালয়েশিয়ায় যে একটা ঘটনার কথা বলল ফাতেহা নাজনীন, অর্থাৎ পেটিকোট বাপ্পির বোন, সেটাও কি আপনারা বিশ্বাস করেন যে সেই বাসায় ভূত আছে, জিন আছে, তারপর কাগজ পোড়ানো দেখেছে, সেখানে মুসলিম কারা ছিল, ইত্যাদি ইত্যাদি, তার গা ছমছম করে উঠেছে? এগুলা সব হলো নাটক। এগুলা সব হলো আপনাদেরকে অন্ধকার জগতে এরা টেনে নিয়ে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ বর্তমানে বাংলাদেশের মানুষকে আলোক জগতে আসতে দিচ্ছে না। তারা চাচ্ছে যে সেই আদিম যুগে, সেই ভণ্ডামির যুগে, লাল সালুর যুগে, মনে আছে লাল সালু কারা কারা পড়েছেন, সেই যুগটাকে তারা টেনে নিতে চাচ্ছে। তারা চাইছে যে আবদ্ধ থাকুক ধর্মের কুসংস্কারের মধ্যে আমাদের এই বাংলাদেশ সজাগ হোক, এটা তারা চায় না। বাংলাদেশ তাই ইউটিউব জগৎটাকে তারা বেছে নিয়েছে। ইউটিউব জগতে এখন জিন, ভূত, ঘরের মধ্যে অশান্তি, এটা ওটা হরেক রকম দেখানোর চেষ্টা চলছে। প্রতিটা ইউটিউবারদের মধ্যে এখন একটু একটু করে এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, কিংবা তারা এটা বলতে চাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি সচেতন হন তাহলে দেখবেন বর্তমানে এটাই কিন্তু একটা টপিকস। একটু হলেও তারা চেষ্টা করে, কিন্তু যখনই প্রতিবাদ হয় এবং যখনই ভিতর থেকে তাদের চাপ আছে, তখনই তারা এটা এড়িয়ে চলে কিংবা এড়াতে বাধ্য হয়। বাট এই যে আখি যে বলেছিল 3 মাসের মধ্যে তাকে শাড়ি পরতে নাকি জিন নিষেধ করেছে, কোথায় হুজুর নিষেধ করেছে? কোথায়? 3 মাসও যেতে পারিনি, 1.5 মাসের মধ্যে সে শাড়ির অ্যাড দিচ্ছে। খোলা চুলে সে বেড়াতে গিয়েছে কক্সবাজার, সন্ধ্যা নেই, রাত নেই, দিন নেই, খোলা চুলে সে ভিডিও তৈরি করছে, বনে জঙ্গলে হাতড়ে বেড়াচ্ছে। কোথায় জিন কোথায়? তো এসব নাটক দেখে আপনারা কখনো নিজেদের জীবনটাকে পিছিয়ে রাখবেন না। জীবনটা
আপনার। সুন্দর করে গড়ে তোলার এই যে নতুন যে আলোক আছে, নতুন যে জগৎ আসছে আধুনিকতার সাথে, সেই জগৎ ভদ্রতার সাথে সেই জগৎটাকে ওয়েলকাম করার দায়িত্ব শুধু আপনার।